শুরু হচ্ছে রেডিও চ্যানেলের বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। জনগণের ধৈর্য এবং ফিলিস্তিনিদের অবিচল প্রতিরোধ ইহুদিবাদী ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করেছে, সর্বোচ্চ নেতা। 15 মাসের গণহত্যামূলক যুদ্ধ বন্ধে তেল আবিবের সম্মতি, অবশেষে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চুক্তি চূড়ান্ত, রোববার থেকে কার্যকর। সর্বসম্মতভাবে জুলাই ঘোষণাপত্র হলে পুরো বিশ্ব বাংলাদেশের একতা দেখবে, প্রধান উপদেষ্টা। এবং আরএসএস প্রধানকে নিন্দা মমতার, স্বাধীনতা দিবস নিয়ে মোহন ভগবতের মন্তব্য দেশবিরোধী, মুখ্যমন্ত্রী। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করে বন্দি বিনিময় করার লক্ষ্যে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও ইহুদিবাদী ইসরায়েল একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। বিষয়টি নিশ্চিত করে হামাস এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের দৃঢ়তা ও অটল অবস্থানের কারণে এই চুক্তি সম্ভব হয়েছে। এই চুক্তির ফলে গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের 15 মাসেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ গণহত্যার আপাতত অবসান ঘটবে। এই দীর্ঘ সময়ে অন্তত 46,707 ফিলিস্তিনিকে হত্যা ও 11,265 গাজাবাসীকে আহত করেছে দখলদার ইসরায়েল। বুধবার রাতে প্রকাশিত বিবৃতিতে হামাস এই চুক্তিকে ফিলিস্তিনি জনগণ, প্রতিরোধ সংগঠনগুলো, মুসলিম উম্মাহ এবং সারা বিশ্বের মুক্তিকামী মানুষের বিজয় বলে মন্তব্য করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ইহুদিবাদী শত্রুর গণহত্যামূলক যুদ্ধ ও রক্তপাতের হাত থেকে গাজাবাসীকে রক্ষা করার দায়বদ্ধতা থেকে এই চুক্তিতে সম্মত হয়েছে হামাস। কাতারের রাজধানী দোহায় স্বাগতিক দেশের পাশাপাশি মিশর ও আমেরিকার মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হয়। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল সানি বলেছেন, আগামী রোববার 19 জানুয়ারি থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবে। তিনি বুধবার রাতে দোহায় এক সংবাদ সম্মেলনে বলেন, যুদ্ধবিরতি কয়েক দফায় বাস্তবায়িত হবে এবং প্রথম দফার স্থায়িত্ব হবে 6 সপ্তাহ। এ সময়ে শত শত ফিলিস্তিনি বন্দীর মুক্তির বিনিময়ে হামাস 33 জন ইসরায়েলি বন্দীকে মুক্ত করবে। চুক্তির দ্বিতীয় ও তৃতীয় ধাপের কলাকৌশল প্রথম ধাপ বাস্তবায়নের সময় নির্ধারিত হবে বলে তিনি জানান। আলে সানি জানান, মিশর, আমেরিকা ও কাতারের প্রতিনিধিরা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের বিষয়টি নজরদারি করবেন। যুদ্ধবিরতি চুক্তির বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করে বলেছেন, 2024 সালের মে মাসে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির যে প্রস্তাব করেছিলেন, সেই প্রস্তাবটি এখন চূড়ান্ত হয়েছে। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনায় অংশগ্রহণকারীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চুক্তি অনুযায়ী প্রথম ধাপেই গাজার মধ্যাঞ্চল থেকে ইসরায়েলি বাহিনী সরে যাবে এবং দক্ষিণ গাজায় কোণঠাসা হয়ে পড়া ফিলিস্তিনিরা উপত্যকার উত্তরে নিজেদের ঘরবাড়িতে ফিরে যেতে পারবেন। গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির তথ্যকেন্দ্র থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। পার্স টুডে আরও জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পরপরই খামেনি.ir ওয়েবসাইটে বিভিন্ন ভাষায় এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাকাউন্টে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার ওই বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেন, বিশ্ব আজ বুঝতে পেরেছে যে গাজার জনগণের ধৈর্য এবং ফিলিস্তিনি প্রতিরোধের অবিচল দৃঢ়তা ইহুদিবাদী ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করেছে। সর্বোচ্চ নেতা আরও বলেন, ইতিহাসের বইগুলোতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, একদিন ইহুদিবাদী একটি গোষ্ঠী গাজাবাসীদের উপর সবচেয়ে জঘন্যতম অপরাধ চালিয়ে হাজার হাজার নারী ও শিশুকে হত্যা করেছিল এবং শেষ পর্যন্ত তারা পরাজিত হয়েছিল। অবশেষে 1 বছর 3 মাস ধরে নৃশংস যুদ্ধ চালিয়ে যাওয়ার পরও ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। স্থল অভিযানের মাধ্যমে গাজায় ঢুকেও বন্দী সৈন্যদের মুক্ত করা, হামাসের জনপ্রতিরোধ নির্মূল করা এবং গাজা উপত্যকা থেকে রকেট ব্যবহারের মতো সামরিক ক্ষমতা নির্মূল করা ইত্যাদি লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে বুধবার রাতে একটি চুক্তিতে পৌঁছতে ইসরায়েল বাধ্য হয়েছে।
গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চুক্তি চূড়ান্ত হওয়ার পর ইসরায়েল বিরোধী যুদ্ধে সমর্থন দেওয়ার জন্য ইরান ও ইরান সমর্থিত প্রতিরোধ ফ্রন্টের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে হামাস। বুধবার রাতে এক বক্তব্যে হামাসের ডেপুটি পলিট ব্যুরো প্রধান খোলেল আল্লাহাইয়া এই কৃতজ্ঞতা জানান। তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ও ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের বিশেষভাবে ধন্যবাদ জানান। তিনি পবিত্র নগরী জেরুজালেম আল কুদস মুক্ত করার সংগ্রামে শহীদ হিজবুল্লাহর শত শত যোদ্ধা, নেতা ও কমান্ডার, বিশেষ করে হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। খলিল আল্লাহাইয়া জর্দান নদীর পশ্চিম তীরের ফিলিস্তিনি যোদ্ধাদের, বিশেষ করে জেনিন ব্রিগেডকে ধন্যবাদ জানান। এছাড়া জেরুজালেম আল কুদসের ভেতরে এমনকি ইহুদিবাদী ইসরায়েলের অভ্যন্তরে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনাকারীদেরও ধন্যবাদ জানান। হামাসের এই নেতা 2023 সালের 7 অক্টোবর গাজার প্রতিরোধ যোদ্ধাদের পক্ষ থেকে পরিচালিত আল-আকসা তুফান অভিযানের ভূয়সী প্রশংসা করে বলেন, ওই অভিযান ইহুদিবাদী ইসরায়েলের জন্য ঐতিহাসিক বিপর্যয় এনেছিল। তিনি ওই অভিযানকে ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ বলে মন্তব্য করেন। তিনি বলেন, সেদিন থেকে এখন পর্যন্ত প্রতিরোধ যোদ্ধারা কখনোই নিজেদের দুর্বলতা প্রকাশ করেনি কিংবা দমে যায়নি। প্রতিরোধ যোদ্ধারা গত 15 মাসে যে অসম লড়াই চালিয়েছেন তা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন বলে মন্তব্য করেন খলিল আল্লাহাইয়া। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েল আরেকবার প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করতে আসলে কয়েকবার ভাবতে বাধ্য হবে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন, জুলাই ঘোষণাপত্র সর্বসম্মতভাবে তৈরি হলে তা শুধু দেশের জন্যই ভালো নয়, পুরো বিশ্বকে দেশের একতা দেখানো যাবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠকে উদ্বোধনী ভাষণে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, গত জুলাই আগস্টে ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থানের সময় দেশবাসী যে ঐক্য দেখিয়েছিল, এই অন্তর্বর্তী সরকার তারই ফলাফল। এ সময় তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের উপর সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান। ড ইউনুস বলেন, এই সরকারের জন্ম ঐক্যের মাধ্যমে এবং ঐক্যই আমাদের শক্তি। যখন আমরা একা একা কাজ করি এবং হঠাৎ দেখি আপনারা আমাদের পাশে নেই, তখন আমরা দুর্বল মনে করি। যখন সবাই একসাথে হন, তখন সাহস পায়। অভ্যুত্থানে নেতৃত্বদানকারী শিক্ষার্থীরা গত 31 ডিসেম্বর জুলাই ঘোষণাপত্র জারির সিদ্ধান্ত নিয়েছিল। পরে সরকারের পক্ষ থেকে জানানো হয় যে সরকার এই ঘোষণাপত্র জারির ক্ষেত্রে ফ্যাসিলিটেট করবে। পরে সরকারের পক্ষ থেকে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানানো হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। ভারতের স্বাধীনতা দিবস বদলের দাবি তোলায় আরএসএস প্রধান মোহন ভাগবতের তীব্র নিন্দা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তার বক্তব্য দেশবিরোধী। গত সোমবার ইন্দোরের এক অনুষ্ঠানে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনই ভারতের প্রকৃত স্বাধীনতা দিবস। কারণ কয়েকশো বছর ধরে শত্রুর আক্রমণ সহ্য করা ভারত আসল স্বাধীনতা ওই দিন পেয়েছে। এতদিন স্বাধীনতা ছিল, কিন্তু তা প্রতিষ্ঠিত ছিল না। আজ নবান্নে সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেছেন, বাবা সাহেব আম্বেদকর আমাদের সংবিধান প্রণয়ন করেছেন, তাকে আমরা সবাই শ্রদ্ধা করি, আর তাকে এভাবে অপমান করা হলো। মোহন ভাগবতের মন্তব্য দেশ বিরোধী। মোহন ভাগবতের ওই মন্তব্যের তীব্র নিন্দা ও সমালোচনা করেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ বিরোধী দলগুলো। আবারও গাজা প্রসঙ্গ। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করার দিন বুধবারও এই উপত্যকায় ভয়াবহ গণহত্যা চালিয়েছে মানবতার শত্রু ইসরায়েল। এই দিন উপত্যকার বিভিন্ন স্থানে চালানো বিমান হামলায় অন্তত 62 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। বুধবার নিহতদের মধ্যে 2 জন সাংবাদিক রয়েছেন বলে গাজা থেকে পাওয়া খবরে জানা গেছে। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলীয় দেইর আল বালা এলাকার একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় 11
ফিলিস্তিনি নিহত হন। নিহতদের মধ্যে 7 বছরের একটি শিশু ও 3 কিশোর রয়েছে। ওই এজেন্সি জানিয়েছে, গাজার একটি স্কুলে আশ্রয় গ্রহণকারী ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী বিমান হামলায় আরও 7 জন নিহত হন। নুসাইরাত শরণার্থী শিবিরে তৃতীয় বিমান হামলা চালায় দখলদার সেনারা। ওই হামলায় অন্তত 6 গাজাবাসী শহীদ হন। গাজায় 15 মাস ধরে নৃশংস যুদ্ধ চালিয়েও লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর যুদ্ধবিরতি চুক্তিতে সই করতে বাধ্য হয়েছে ইসরায়েল। দখলদার ইসরায়েল ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের হাতে আটক বন্দীদের মুক্তি নিশ্চিত করতে পারেনি। হামাসকে নির্মূল করতে ব্যর্থ হয়েছে এবং গাজা উপত্যকার সামরিক শক্তিকে নিশ্চিহ্ন করাও তাদের পক্ষে সম্ভব হয়নি। গাজার রকেট তথা ক্ষেপণাস্ত্র শক্তি নিশ্চিহ্ন করতে স্থল অভিযান সহ সব ধরনের চেষ্টা চালিয়েছে দখলদার বাহিনী। আল আলম টিভি চ্যানেলের বরাত দিয়ে পার্টস টুডে জানিয়েছে, এই চুক্তিটি 3টি ধাপে বাস্তবায়িত হবে এবং আগামী 19 জানুয়ারি রোববার থেকে চুক্তির বাস্তবায়ন শুরু হবে। চুক্তির মূল বিষয়বস্তুগুলোর মধ্যে রয়েছে প্রতিরোধ সংগ্রামীদের হাতে আটক সকল ইসরায়েলি জীবিত বন্দী মুক্তি পাওয়ার পাশাপাশি মৃত ইসরায়েলি বন্দী মুক্তিদের মরদেহ হস্তান্তর করা হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ যুদ্ধকে ভয় পায় না, তবে তিনি আশা করছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘর্ষের পরিবর্তে শান্তির পথ বেছে নেবেন। মার্কিন নিউজ চ্যানেল এনবিসিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেন। পেজেশকিয়ান বলেন, আমি আশা করছি ট্রাম্প রক্তপাত বা যুদ্ধের পরিবর্তে পশ্চিম এশিয়া অঞ্চল সহ গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করবেন। 2017 সালের শুরু থেকে প্রথমবার 4 বছর মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময় ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পাশ্চাত্যের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেন এবং তেহরানের উপর প্রকাশ্যে ঘোষণা দিয়ে সর্বোচ্চ চাপ প্রয়োগ করেন। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করে বন্দি বিনিময় করার লক্ষ্যে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও ইহুদিবাদী ইসরায়েল একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন। শুনুন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়। গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করে বন্দি বিনিময় করার লক্ষ্যে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও ইহুদিবাদী ইসরায়েল একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। বিষয়টি নিশ্চিত করে হামাস এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের দৃঢ়তা ও অবিচল অবস্থানের কারণে এই চুক্তি সম্ভব হয়েছে। এই চুক্তির ফলে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের 15 মাসেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ গণহত্যার আপাত অবসান ঘটার কথা রয়েছে। এই দীর্ঘ সময়ে প্রায় 47,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েল এবং আহত করেছে 1 লাখেরও বেশি ফিলিস্তিনিকে, যাদের বেশিরভাগই শিশু ও নারী। বুধবার রাতে প্রকাশিত বিবৃতিতে হামাস এই চুক্তিকে ফিলিস্তিনি জনগণ, প্রতিরোধ সংগঠনগুলো, মুসলিম উম্মাহ এবং সারা বিশ্বের মুক্তিকামী মানুষের বিজয় বলে মন্তব্য করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ইহুদিবাদী শত্রুর গণহত্যামূলক যুদ্ধ ও রক্তপাতের হাত থেকে গাজাবাসীকে রক্ষার দায়বদ্ধতা নিয়ে এই চুক্তিতে সম্মত হয়েছে হামাস। কাতারের রাজধানী দোহায় স্বাগতিক দেশের পাশাপাশি মিশর ও মার্কিন সরকারের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হয়। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল সানি বলেছেন, আগামী রোববার 19 জানুয়ারি থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবে। তিনি বলেছেন, যুদ্ধবিরতি কয়েক দফায় বাস্তবায়িত হবে এবং প্রথম দফার স্থায়িত্ব হবে 6 সপ্তাহ। এই সময়ে শত শত ফিলিস্তিনি বন্দীর মুক্তির বিনিময়ে হামাস 33 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে। চুক্তির দ্বিতীয় ও তৃতীয় ধাপের কলাকৌশল প্রথম ধাপ বাস্তবায়নের সময় নির্ধারণ করা হবে বলে তিনি জানান। আল সানি জানান, মিশর, মার্কিন সরকার ও কাতারের প্রতিনিধিরা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের বিষয়টি নজরদারি করবেন। এদিকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চুক্তি চূড়ান্ত হওয়ার পর ইসরায়েল বিরোধী যুদ্ধে সমর্থন দেওয়ার জন্য ইসলামী ইরান ও ইরান সমর্থিত প্রতিরোধ ফ্রন্টের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে হামাস। বুধবার রাতে এক বক্তব্যে হামাসের ডেপুটি পলিট ব্যুরো প্রধান খলিল আল হাইয়া এই কৃতজ্ঞতা জানান। তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরান, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ও ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের বিশেষভাবে ধন্যবাদ জানান।
তিনি পবিত্র নগরী জেরুজালেম আল কুদস মুক্ত করার সংগ্রামে হিজবুল্লাহর শহীদ শত শত যোদ্ধা, নেতা ও কমান্ডার, বিশেষ করে হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। খলিল আল হাইয়া জর্দান নদীর পশ্চিম তীরের ফিলিস্তিনি যোদ্ধাদের, বিশেষ করে জেনিন ব্রিগেডকে ধন্যবাদ জানান। এছাড়া জেরুজালেম আল কুদসের ভেতরে, এমনকি ইহুদিবাদী ইসরায়েলের ভেতরে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনাকারীদেরও ধন্যবাদ জানান তিনি। হামাসের এই নেতা 2023 সালের 7 অক্টোবর গাজার প্রতিরোধ যোদ্ধাদের পক্ষ থেকে পরিচালিত আল আকসা তুফান অভিযানের ভূয়সী প্রশংসা করে বলেছেন, ওই অভিযান ইহুদিবাদী ইসরায়েলের জন্য ঐতিহাসিক বিপর্যয় বয়ে এনেছিল। তিনি ওই অভিযানকে ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করার সংগ্রামের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ বলে মন্তব্য করেন। তিনি বলেন, সেদিন থেকে এখন পর্যন্ত প্রতিরোধ যোদ্ধারা কখনোই নিজেদের দুর্বলতা প্রকাশ করেননি কিংবা দমে যাননি। প্রতিরোধ যোদ্ধারা গত 15 মাসে যে অসম লড়াই চালিয়েছেন তা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন বলে মন্তব্য করেন খলিল আল হাইয়া। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েল আরেকবার প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করতে আসলে কয়েকবার ভাবতে বাধ্য হবে। এখন অনেকেরই প্রশ্ন হলো, নিরীহ বেসামরিক ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি গণহত্যা অভিযান কি সত্যিই বন্ধ হবে, নাকি ইসরায়েলি সেনাদের ক্লান্তি, শ্রান্তি ও গোলা বারুদের যোগানের ঘাটতি কেটে যাওয়ার পর ইসরায়েল আবারও গাজায় গণহত্যা জোরদার করবে? এ প্রশ্নের উত্তর অনেকটাই ইতিবাচক, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সহ বেশিরভাগ পশ্চিমা সরকার ইসরায়েলকে সব ধরনের সহায়তা সমর্থন দিয়ে আসছে এবং বেশিরভাগ আরব ও অনেক মুসলিম সরকারও পাশ্চাত্যের সেবাদাস হিসেবে ইসরায়েলি গণহত্যার কখনো নীরব দর্শক থেকে ও কখনো কোনো ক্ষেত্রে নানা ধরনের সহযোগিতা দিয়ে পরোক্ষভাবে বা গোপনে গণহত্যা চালিয়ে যেতে উৎসাহ দিয়ে যাচ্ছে মানবতার শত্রু ইসরায়েলকে।